2 সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত 1010 মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস 3 দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি। শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো। ইয়ামিনের মা হয়তো কাউকে পেলেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের। সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না। বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিঁচড়ে খেয়েছে, সভ্য এই সমাজে সেই উত্তর কি আসলেই আছে? পুড়ে যাওয়া লাশগুলোর কথা মনে করে সারা জীবন হয়তো হৃদয়টা পুড়তে থাকবে হতভাগা সেই মায়েদের। শহীদ ওমরের মা এখনো মানুষ পেলেই হয়তো প্রশ্ন করছে, আমার ছেলের বুকে ওরা এতগুলো গুলি কেন করলো? মারার জন্য তো একটা গুলি যথেষ্ট। তৃষ্ণা পেলে মুগ্ধের মায়ের হয়তো কানে বেজে উঠবে, পানি লাগবে, পানি। শুনেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতার এই পতাকা সমুন্নত রাখতে যারা জীবন দিয়েছেন তাদের সে রক্ত যেন বৃথা না যায়। এ পতাকার জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয়। স্বাধীনতার এমন যুদ্ধ আর দেখতে চাই না। এ যুদ্ধের প্রতিপক্ষ অনেক হিংস্র, খুব নিষ্ঠুর। ওরা বুকে গুলি নিয়ে কাতরাতে থাকা মানুষকেও শান্তিতে মরতে দেয় না। ওরা আরো রক্ত চায়। 15 বছর মুসলিম নিধন করে ওদের এতটুকু অনুশোচনা নেই। রক্তের নেশায় এখনো বুঁদ হয়ে আছে হিংস্র পশু আত্মাগুলো। এদিকে এক পক্ষ নিজেদেরকে বিজয়ী ভেবে ঘরে ফিরেছে। ঘরে ফেরার আগে যাদের বাড়ি ঘরে আগুন দিয়ে ঘর থেকে বের করেছিল, সেই শত্রুকেই আবার তুলে নিয়েছিল নিজেদের ঘরে। ছাত্রলীগ নিষিদ্ধের কথা বলছে। এই নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি। আওয়ামী মানবরূপী দানব ঘাড়ের উপর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ফেলছে, আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছি। বিষাক্ত সাপ থেকে নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই। আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষমাখা মুখের বিষ আপনার গায়ে নেয়ার জন্য প্রস্তুত থাকুন। পূর্ব দিকে তাকিয়ে দেখুন, আকাশ আবারও কালো হয়ে এসেছে। ঘুটঘুটে অন্ধকার দেখে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের সেই ঝড়ো বাতাস আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে ধেয়ে আসছে সবকিছু লণ্ডভণ্ড করে দিতে। প্রলয়ঙ্করী সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে দেশ রক্ষার পবিত্র দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে, চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি। ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল, মূলত সেদিন থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয়। 17 তারিখ সকল ডিভিশনের জিওসিরা অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। জিওসিদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে, এটা নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামানোর কিছু নেই। 11 ডিভিশনের মেজর জেনারেল খালেদ আল মামুন, 55 ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুবুর রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক। ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা। 17 জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হলো, হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারকে এভি গান কনফিগারেশন লোড করতে বলেন, যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয়। এয়ার চিফ হাসিনাকে উল্টো প্রশ্ন করেন, আমাদের সেনাবাহিনী কি এখনও ফেল করেছে? তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন? বিমান বাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্যে শেখ হাসিনা প্রচণ্ড ক্ষেপে যান। এর পরপরই তিনি বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন। আর্মি ইন্টেলিজেন্স থেকে এই পরিকল্পনার তথ্য জেনে বিমান বাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন, যে ইউনিটটি এখনও বিমান বাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতেই অবস্থান করছে। যাই হোক, বিমান বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাকআউটের সময়টা আরও ভয়ঙ্কর হতে পারত। বিমান বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার।
র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশনে হেলিকপ্টার ব্যবহার করেন। হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল। র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে দু একটি বাদে প্রায় সবকটি ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয়, কারণ তাদের সাথে এপিসি সুবিধা ছিল। এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্যই আনা হয়েছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা কেপিআই রক্ষায় 19 তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর কেপিআই রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনীর ছত্রছায়ায় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে। কোথাও সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে দেখা গেছে। এর মধ্যে ঢাকার 46 পদাতিক ডিভিশনের ইনফ্যান্ট্রি ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণ কেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে। অনুসন্ধানে 19 থেকে 23 জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে, যারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন, যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক। কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য আন্দোলনের সময়টাতে ওই অফিসারদের ভূমিকা কী ছিল সেটা একটু দেখে আসি। আন্দোলনের সবচেয়ে বেশি রক্তক্ষেকো ছিলেন বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফ। সূত্র জানিয়েছে ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে মাঠে নামিয়েছিলেন বিজিবির এই মহাপরিচালক। সেনাবাহিনী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেওয়ার পরেও শুধু বিজিবিকে নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার গ্যারান্টি দিয়েছিলেন মেজর জেনারেল আশরাফ। 5 তারিখ হাসিনা পালিয়ে যাবার আগ মুহূর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছিলেন কয়েক হাজার মানুষ মারলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে, অতএব কোনো অবস্থাতেই যেন প্রধানমন্ত্রী পালিয়ে না যান। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এমনটাই পরামর্শ দিয়েছিলেন। 5 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা শহরে সবচেয়ে বেশি তৎপরতা ছিল বিজেপির। ওই দিন সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছিল মেজর জেনারেল আশরাফের বিজিবি। বিজিবির একটি সূত্র জানিয়েছে বিজিবি মহাপরিচালক প্রতিদিন সিওদের কাছ থেকে হিসেব নিতেন কে কতজন ছাত্র হত্যা করেছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় খুনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো পারফর্মার ছিল কর্নেল রিদওয়ান। সূত্রের মতে ছাত্র আন্দোলনে বিজিবি অন্তত 500 শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। বিজিবি প্রধান এবং রিদওয়ানের মতো তার অনুগত অফিসারদের জেলে থাকার কথা, কিন্তু তারা এখনো গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে যাচ্ছে। আর মেজর জেনারেল আশরাফ এখন পর্যন্ত বিজিবি প্রধানের চেয়ারেই বসে আছেন। 46 ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমরান 24শে জুলাই রাতে তড়িঘড়ি করে বের হচ্ছিলেন। এ সময় পাশ থেকে আরেকজন অফিসার তাকে জিজ্ঞেস করেছিলেন কোথায় যাচ্ছেন। তিনি তখন বলেছিলেন শিকারে যাচ্ছি। শিকার শেষে পরদিন নিজেদের মধ্যে কতজনকে গুলি করে মেরেছেন তা নিয়ে হাসাহাসি করেছিলেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমরান। ব্রিগেডিয়ার ইমরান 5 তারিখ যারা কুয়ের পরিকল্পনা করেছিলেন তাদের মধ্যে অন্যতম। যদিও সেনা প্রধানের দূরদর্শিতায় তা সম্ভব হয়নি, কিন্তু অদৃশ্য কারণে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কুমিল্লার জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের পাঠানো কুমিল্লার 15 বিট সাপোর্ট ব্যাটালিয়নকে বাড্ডায় ছাত্রদের দমনে নামানো হয়েছিল। আপনাদের মনে থাকবার কথা 4 তারিখ দুপুরে কুমিল্লার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা গিয়েছে সেনাবাহিনীর একটি এপিসি থেকে পুলিশের দিকে লক্ষ্য করে ফায়ার করা হচ্ছে। অনেকের মাঝে একটি ভুল ধারণা রয়েছে যে কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনী হয়তো ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল। মূল ঘটনা হলো 4 তারিখ দুপুর 11টার দিকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি একজন জুনিয়র অফিসারের ব্ল্যাঙ্ক ফায়ার। ওই সময় ছাত্রদেরকে দেখা যায় এপিসির পাশে উল্লাস করতে। ঘটনার পরপর কুমিল্লার কুখ্যাত সন্ত্রাসী এমপি বাহার শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারিকে বিষয়টি ফোন করে জানালে উক্ত এপিসি ইউনিটটিকে ক্যান্টনমেন্টে ব্যাক করান জিওসি জাহাঙ্গীর আলম। ওই ঘটনাটিকে তিনি পরবর্তীতে নিজের ক্রেডিট হিসাবে মানুষের সামনে তুলে ধরে নিজেকে আওয়ামী বিরোধী হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে তিনি ডিজিএফআই প্রধানের মতো গুরুত্বপূর্ণ একটি পদ বাগিয়ে নেন। অথচ 4 তারিখ ওই ঘটনা বাদে কুমিল্লায় সবখানে সেনাবাহিনীর পাহারায় ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। 5 তারিখ সেনাবাহিনীর তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক খুনিদের অন্যতম একজন। কট্টর ভারতপন্থী এই দালাল আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত হাসিনাকে টিকিয়ে রাখার যুদ্ধ চালিয়ে গিয়েছে। হাসিনা চলে যাবার পরও সেনাবাহিনীতে কু করার চেষ্টা করেছেন শাহিনুল হক। অথচ সেনাপ্রধান মধুর শাস্তি হিসেবে তাকে সিজিএস থেকে সরিয়ে এনডিসির কমান্ডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। এছাড়া সম্প্রতি আওয়ামী ঘেঁষায় এই কর্মকর্তাকে 15 বছর ধরে যেসব সেনাবাহিনীর কর্মকর্তারা প্রমোশন বঞ্চিত ছিলেন তাদের প্রমোশনের লক্ষ্যে গঠিত কমিটির প্রধান করা হয়েছে তাকে, যে কারণে বঞ্চিত অফিসারেরা শঙ্কায় আছেন ন্যায্য অধিকার ফিরে পাবার।
নবম ডিভিশনকে মনে করা হয় ঢাকার সেফগার্ড। এই পদে প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত অফিসারকে বসানো হয় সব সময়। নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানও ছিলেন হাসিনার গুম খুনের অন্যতম দোসর, অথচ তাকে এখনো পর্যন্ত স্বপদে বহাল রাখা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 5 তারিখের আগে আশুলিয়াতে ছাত্র হত্যা থেকে শুরু করে 5 তারিখের পরে গার্মেন্টসের সব অস্থিরতার জন্য নবম ডিভিশনের এই জিওসি সরাসরি যুক্ত। সেনাবাহিনীর স্পর্শকাতর আরেকটি জায়গায় বসে আছেন আরেক খুনি ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ। সেনাবাহিনীর সিভিল যে কোনো অপারেশনে যেতে ডিরেক্টর মিলিটারি অপারেশনের পারমিশন নেওয়া বাধ্যতামূলক। এমনকি জরুরি ভিত্তিতে কোনো অপারেশনে যেতে হলেও তাকে অবশ্যই পরে অবহিত করতে হয়, অর্থাৎ তার অনুমতিক্রমে সেনাবাহিনী ঢাকাতে সব হত্যাকাণ্ড চালিয়েছে। শুধু তাই নয়, তিনি খবর রাখতেন যারা অপারেশনে ছাত্রদের উপর গুলি চালাতো না তাদেরকে নাজিমুদ্দৌলা অকথ্য ভাষায় গালাগাল করত। নাজিমুদ্দৌলা সাবেক কুখ্যাত ডিজিএফআই ডিজি মেজর জেনারেল আকবর হোসেনের এপিএস ছিলেন, অথচ তাকে এখনো পর্যন্ত তার সেই গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল আকসার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যুরো আইএবির ডিরেক্টরের দায়িত্বে আছেন। বহুল আলোচিত আয়নাঘরের পুরো নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর এই কর্মকর্তার হাতে। তার হাতেই রাজনৈতিক দল এবং নেতাদের ভাগ্য নির্ধারিত হয়। আওয়ামী লীগ সরকারের সময়কার গুরুত্বপূর্ণ সেই দায়িত্ব পালন করা ব্যক্তি এখনো পর্যন্ত তার সেই পুরাতন দায়িত্বই পালন করে যাচ্ছেন। সেনা সূত্র জানিয়েছে আকসারের ভারত কানেকশন এতটাই শক্তিশালী যে সেনা প্রধানও নাকি তাকে তার চেয়ার থেকে সরাতে পারছেন না। কদমবুচি জেনারেল খ্যাত মেজর জেনারেল মাহবুবুর রশিদ যশোর ডিভিশনের জিওসি সামরিক নিয়ম ভেঙে গোপালগঞ্জে সবার সামনে হাসিনার পা ছুঁয়ে সালাম করেছিলেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ। 5 আগস্ট এবং 7 আগস্ট সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর পরেও সেনাবাহিনীকে কোনো অ্যাকশনে যেতে দেয়নি সেনাবাহিনীর এই আওয়ামী কর্মকর্তা। সূত্র জানিয়েছে 5 তারিখের পর থেকে এ পর্যন্ত একাধিকবার গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন তিনি, অথচ মাহবুবকে এখনো পর্যন্ত জিওসির পদে বসিয়ে রাখা হয়েছে। তার এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে ভারতে যাবার সুযোগ করে দিয়েছেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ। কর্নেল আসাদ খুলনা ডিজিএফআই এর ডেড কমান্ডার। সেখানে বসে তিনি রয়ের সব পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। জুলাই আন্দোলনের সময় যিনি আর্মি অফিসারদেরকে বলেছিলেন দেখে দেখে গুলি করেন, প্রতি গুলিতে একটা করে মারতে হবে, অথচ সেই কর্মকর্তা এখনো খুলনাতে বসে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিভক্তির ষড়যন্ত্র করে যাচ্ছে। খুলনা অঞ্চল দিয়ে তার সহায়তায় শেখ পরিবারের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য ভারতে পালিয়েছে। বগুড়া ডিভিশনের জিওসি মেজর জেনারেল খালেদ আল মামুন এখনও জিওসি পদে আছেন। বগুড়া থেকে আসা 11 ডিভিশনের 7 ইস্ট বেঙ্গল এনে ঢাকার প্রবেশ পথ নিয়ন্ত্রণের জন্য গাজীপুরে রেখেছিলেন তিনি। উত্তরা গাজীপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার 7 ইস্ট বেঙ্গল। রহস্যজনক কারণে 7 ইস্ট বেঙ্গলকে এখনো পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে। মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম, যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। ফেরদৌস সেলিম শেখ হাসিনাকে ফুপু বলে ডাকতেন। 27তম বিএমএ লং কোর্সের এই অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন, যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। ডিজিএফের পদে থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার। 5 তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফেরদৌস হাসান সেলিম। ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝিয়ে ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদে বসে সব কুটচাল চেলে যাচ্ছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান। গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনূসের গলা চেপে ধরবে। অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদ থেকে তাকে সরাতে হবে। শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল। অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত 13টি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল, যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্যে। সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ। কিন্তু এই হত্যাকাণ্ডই সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল। 20 থেকে 23 জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল, তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল, ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যম সারির অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয়।
ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ। 27 তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গোয়েন্দা ওই রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায়। একই রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিসকেও অবহিত করা হয়। সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের মধ্যম সারি জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে, যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। 27-28 দুই দিন এভাবেই টান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে। 29শে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনাপ্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সে দরবার গ্রহণ করেন। সেই কনফারেন্সে অপারেটরের অসাবধানতাবশত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা HPM নামে একটি বক্স ভেসে উঠেছিল। এরপরে উপস্থিত অফিসারেরা হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন। অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বোঝাতেই HPM বক্সটি সবাইকে দেখানো হয়েছিল, যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন। কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান। এর মাঝে রাজশাহী CMH এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক 19 থেকে 23 তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগী এক বক্তব্য দেন। সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে। একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান, অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায়। এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে। বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। সেই প্রেক্ষিতে 3 তারিখ শর্ট নোটিসে আরেকটি টেলিকনফারেন্স কল করা হয়। মূলত ওই রিপোর্টের প্রেক্ষিতে হাসিনার বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে নেন, কারণ হাসিনাকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন বিপদে ফেলতে চাননি। 3 তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মুনাজাত করা হয়েছিল। যে মুনাজাতে গুরুত্বপূর্ণ একটি দোয়া ছিল রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। এ সময় পুরো দরবার রুমে পিন পতন নীরবতা লক্ষ্য করা গেছে। মূলত এই মুনাজাতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে। সেনা সূত্র থেকে পাঠানো এসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক কষা হয়েছিল। 4 তারিখও সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট। কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে, আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে। 4 আগস্ট সবার প্রথম 24 ডিভিশন চট্টগ্রামের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। 5 তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক। সকাল 10টা পর্যন্ত আর্মি কড়াকড়িভাবেই দায়িত্ব নিয়েছিলেন। বিশেষ করে গণভবনের আশপাশে 12টা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ অ্যামুনেশন ফায়ার করা হয়। 4 তারিখ 3 বাহিনী প্রধান, পুলিশ প্রধান এবং DGDGF-এর সারা রাত নির্ঘুম কেটেছে। 3 থেকে 5 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে, সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক। 5 তারিখ সকাল ঠিক 9টায় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন সেনাপ্রধান। শেখ হাসিনার কথা শোনার সাথে সাথে সেনাপ্রধানকে দৌড়ে মারতে আসেন। এ সময় 3 বাহিনী প্রধানকে অকথ্য ভাষায় গালাগাল করেন শেখ হাসিনা। জেনারেল ওয়াকারকে হাসিনা বলেন, তুই পুলিশকে দেখে শিখতে পারিস নাই? এ সময় বিমান বাহিনী প্রধান সজীব ওয়াজেদ জয়কে ফোন করে তার মাকে বোঝানোর জন্য অনুরোধ করেন। সজীব ওয়াজেদ জয় এটি জানার পর উল্টো আর্মি চিফকে তুই তুকারি করে হুমকি দিতে থাকেন, তোর কোন বাবা তোকে চিফ বানাইছে, তোর বউ ছেলে মেয়ে কে কোথায় আছে সবকিছু দেখে নেওয়া হবে। রাগান্বিত হয়ে এরপরে সজীব ওয়াজেদ জয় লাইভে গিয়ে আবল তাবল বকতে থাকেন। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এরই মধ্যে 9:30 বেজে যায়। শেখ হাসিনাকে কোনোভাবে রাজি করাতে না পেরে সেনাপ্রধান হাসিনাকে 2টি বিকল্প দেন, পদত্যাগ অথবা গ্রেফতার। ওদিকে মিরপুরে বসানো সেনাবাহিনীর চেকপোস্টগুলো খুলে দেওয়া হলে বিনা বাধায় গণজোয়ার ঢুকে পড়তে থাকে। মবটি যখন গণভবন থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে চলে আসে, এ সময় সেনাবাহিনী এক প্রকার
জোর করে শেখ হাসিনাকে পদত্যাগপত্রে সই করান। এ সময় এসএসএফের দু একজন এগিয়ে আসতে চাইলেও সেনাপ্রধান হাত ইশারা করলে তারা জায়গায় দাঁড়িয়ে থাকেন। পদত্যাগের পর শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুরোধ করলে সেনাপ্রধান হাসিনাকে বলেন, জীবন বাঁচাতে চাইলে দ্রুত গাড়িতে গিয়ে উঠুন, জনগণ গণভবনে ঢুকে পড়ছে। সেনাবাহিনীর মতে শেখ হাসিনা সেদিন মাত্র 5 মিনিটের জন্য বেঁচে গিয়েছেন, তা না হলে জনগণ তাকে ধরে ফেলত। হাসিনাকে গণভবন থেকে উদ্ধার করে বিমানে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য মোট 3টি রুট প্ল্যান করা হয়েছিল। প্ল্যান এ, গণভবন থেকে গাড়ি বহরে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট দিয়ে তেজগাঁও বিমানবন্দরে ঢুকে ঢাকা সেনানিবাসে প্রবেশ এবং তারপর বিএএফ বেস দিয়ে বিমান বাহিনীর রানওয়েতে প্রবেশ। সেখান থেকে বিমান বাহিনীর C-130 যে বিমানে ভারতে উড্ডয়ন। দুর্ভাগ্যজনকভাবে ততক্ষণে বিপ্লবী জনতা শেওড়াপাড়া রাস্তা দিয়ে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট ক্রস করে আগারগাঁও চৌরাস্তা পর্যন্ত চলে এসেছিল। ওদিক দিয়ে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটও ছাত্র জনতার দখলে, তাই গণভবন থেকে গাড়িতে করে ঢাকা সেনানিবাসে ঢোকার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল, যে কারণে প্ল্যান বি অবলম্বন করতে হয়েছিল হাসিনাকে উদ্ধারকারীদের। প্ল্যান বি অনুযায়ী গণভবন থেকে বিমান ঘাঁটিতে যাওয়ার তখন একটাই পথ বাকি ছিল, তা হলো হেলিকপ্টারে যাওয়া। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার চন্দ্রিমা উদ্যানের পাশে বাণিজ্য মেলার মাঠে এসে অবতরণ করে। খুনি হাসিনা চন্দ্রিমা উদ্যানের পাশের রাস্তা দিয়ে বাণিজ্য মেলা মাঠে প্রবেশ করে এবং সেখান থেকেই হেলিকপ্টারে করে বিমান বাহিনী ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে গিয়ে তারেক সিদ্দিকী এবং সালমান এফ রহমানের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে শেখ হাসিনা। তবে শেষ পর্যন্ত সালমান এফ রহমানের পৌঁছাতে দেরি হয় শেখ হাসিনাকে নিয়ে কোনো গন্তব্য ছাড়াই 10টা 45 মিনিটে উড়াল দেয় বিমান বাহিনীর C-130 জুলিয়েট বিমানটি। সাধারণত বিমানের রুট ব্যবহারে কোড ব্যবহার করতে হলেও সেটা করেনি। রাডার ফাঁকি দিতে জীবনের ঝুঁকি নিয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। ফুল ফুয়েল লোড করা হয়, ভারতে যদি জায়গা না হয় তাহলে যেন মধ্যপ্রাচ্যের কোনো দেশ পর্যন্ত চলে যাওয়া যায়। মোট 9 জন পাইলটকে নিয়ে বিমানে ওঠানোর পর কোনো ধরনের নির্দেশনা বা ম্যাপ প্ল্যানিং ছাড়াই পাইলটদেরকে বলা হয় টেক অফ করতে। বিমানটি প্রথমে যশোরের উপর দিয়ে কলকাতায় পৌঁছালে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেন, কিন্তু কলকাতায় ল্যান্ডিংয়ের পারমিশন না দিলে সেখান থেকে শেখ হাসিনাকে বহন করা বিমানটি চলে যায় আগরতলায়। আগরতলায় পারমিশন না পেয়ে আবারও দিল্লির দিকে উড়াল দেয়। সেখান থেকে দিল্লি গেলে সেখানেও রিফিউজ করা হয়। দিল্লি বিমানবন্দরে নামতে না দিলে অনিশ্চয়তা দেখা দেয় শেখ হাসিনাকে বহন করা বিমানটির ভারতে অবতরণ নিয়ে। বিমানের একজন পাইলটের বরাত দিয়ে জানা যায়, এভাবে উদ্দেশ্যহীনভাবে দীর্ঘক্ষণ ঘুরতে থাকার পর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জরুরি অবতরণের ঠিক আগ মুহূর্তে দিল্লির গাজিয়াবাদ এয়ারবেজে নামার অনুমতি পায় C-130 জুলিয়েট, যেখানে অজিত ধওয়াল তাকে রিসিভ করেন। অবতরণে জটিলতার কারণেই 5 তারিখ সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বারবার দেরি করছিলেন, কারণ তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন শেখ হাসিনা ভারতে অবতরণ করেছেন। তারপরই বাংলাদেশের মানুষ মুক্তি পায় এক ফেরাউনের হাত থেকে। হাসিনা পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে, কিন্তু 3 থেকে 5 তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা এখনো আমাদের কাছে অজানা। 3 তারিখ সেনাপ্রধানের ওই ভার্চুয়াল মিটিংয়ের পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ। শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া। 3 তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার 16 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মূলত 5 তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ বৈঠক শেষে মোট 3টি বিকল্প নির্ধারণ করা হয়। প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়া, দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে, এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেওয়া হয়। মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল 3 তারিখের ওই গোপন বৈঠকে। 4 তারিখ 3 বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় 5 তারিখ সকাল 9টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এর পরপরই আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেয়া, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেয়া এবং বিটিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেওয়া হয়। দীর্ঘ সেই আলোচনার কারণে 4 তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল।
তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধে দুটি দায়িত্ব দেওয়া হয়: আর্মির প্রতি সকলের আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা। কথা মতো আসিফ নজরুল 4 তারিখ রাত এবং 5 তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি দুটি পোস্ট করেন। পোস্টের প্রথমটি 4 তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয়, যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায়, এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয়। দুপুর 12টার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে, আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। বিজয়ের খবর আগেই জেনে যাওয়াটা সমস্যা না, কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন। মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাতছাড়া হয়ে গিয়েছিল। ছাত্র নেতাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন। নাহিদ, আসিফ, মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা, কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি না। কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনূসের আগে থেকে যোগাযোগ ছিল, যে কারণেই সেনাপ্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনূসের সাথে একান্তে কথা বলতে চাই। ছাত্ররা ডক্টর ইউনূসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি। এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদতপুষ্ট আসিফ নজরুল, যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন। আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে। একদিকে সেনাবাহিনীর ছত্রছায়া আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল, অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি, যে কারণে 5 তারিখ রাতেই একটি ব্যর্থ সেনাকুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল। 5 তারিখের পরপর ইউনূসের একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে আতঙ্কিত হয়ে ওঠে ভারতীয় বলয়, যে কারণে 8 তারিখ শপথ নেয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করে সেনাকুয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি। 8 তারিখ ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনাকুয়ের চেষ্টা করা হয়। কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক। কিন্তু পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি দ্রুত সেনাপ্রধানকে জানালে জেনারেল ওয়াকার তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। সেনাপ্রধান তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে পিএসও এএফটি থেকে সিজিএস হিসেবে নিয়োগ দেন এবং মুজিবকে কিউএমজি থেকে আটডগে বদলি করেন, যদিও 8 তারিখ রাত থেকেই মুজিব পলাতক রয়েছেন। এরপর 12 সেপ্টেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। একই দিনে লেফটেন্যান্ট জেনারেল হামিদুলকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়। এনডিসি থেকে মেজর জেনারেল সাইফুলকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং চিফ অফ জেনারেল স্টাফ শাহিনকে এনডিসিতে পাঠানো হয়। কয়েকজনের ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা যেমন স্বস্তির, তেমনি ষড়যন্ত্রকারীদেরকে যেখানে বদলি করা হয়েছে তাদের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বর্তমান সরকার এবং দেশের স্থিতিশীলতার জন্য চরম বিপজ্জনক। কতটা বিপজ্জনক সেটা জানতে চলুন শুরুতেই যে প্রলয়ঙ্কারী ঝড়ের কথা বলেছিলাম সেখানে ফিরে যাওয়া যাক। ভারতীয় গোয়েন্দা সংস্থা 5 তারিখের পর থেকে দেশে নানাভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো যায়। এই দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ, হিন্দু এবং ইসকনকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক এখন বাংলাদেশি গোয়েন্দাদের হাতে। একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। আওয়ামী লীগ, হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে হায়দ্রাবাদের মতো। জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে সরে যেতে বাধ্য করেছেন। বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর এই চক্রান্তে জড়িত আওয়ামী লীগ, সনাতনী এবং ইসকনের অন্তত 40টি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম মিটিং এর ভিডিও হাতে পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দাদের কাছে প্রাপ্ত এসব তথ্যে যা উঠে এসেছে তা আটকে ওঠার মতো। সেনাপ্রধান জামাত হলে এতদিন আওয়ামী লীগ বাইসে ফেলা দিত, ঠিক আছে?
এটা তো আমাদেরও আওয়ামী লীগেরও একটা গেম হতে পারে, বলা যায় জামাত শিবিরের উপরে সব চাপা দিতে পারে, এটাও হতে পারে। এসব গ্রুপগুলোতে রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে। গ্রুপে তাদের সাথে সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতা থেকে বর্তমান সেনাবাহিনীতে চাকরিরত জেনারেল পর্যন্ত মাঝে মধ্যেই নাকি যোগ দিচ্ছেন। নানক ভাই থেকে শুরু করে আমাদের সুজিত দা, তারপর আরো অনেক টপ লেভেলের যারা মন্ত্রী, মিনিস্টার, প্রতিমন্ত্রী, তারপরে ইভেন কামাল ভাই। তো এখন বিশেষটা হচ্ছে যে ইভেন রাষ্ট্রপতি যে একেবারেই মানে কি বলে তার যে একেবারে মানে রাইট হ্যান্ড সচিব, উনিও আমাদের সাথে 2 দিন জয়েন করছেন। তো এখন ওনারা আসলে ভালো হইতো, যারা যারা আসেন আসলে ভালো হইতো। অনেক আমাদের এখানে প্রায় 12 থেকে 13 জন আপনার এমপি এসে কথা বলেছেন, যেটা আপনারা জানেন না। ঠিক আছে, বাংলাদেশে একেবারে টপ লেভেল সামরিক বাহিনীর 4 থেকে 5 জন জেনারেল লেভেলের লোকজন ওনারা এসে এখানে বসে থেকে আমাদের লাইভ শুনে গেছেন। আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে এসে বসে থেকে গেছেন। গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার মেসেজ থেকে। আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেডাই খান পান্না। একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন, দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে, আরো 2-1টারে খেয়ে দাও, আদালতে আমরা আছি, এখন অল্প কদিন জেলে থাকলেও 30 তারিখের পরে পুরস্কার পাবা। আরেকটি মেসেজে তিনি লিখেছেন, সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে, কালকে সব হয়ে যেত। পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে। ওরা যেহেতু হামলা করেনি, তোমাদেরই উচিত ছিল নিজেরা নিজেদের বাড়ি ঘরে আগুন দেওয়া। পেছনের ঘটনা বাদ দিয়ে 30 তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই। শহীদ আলিফ হত্যাকাণ্ড নিয়ে আরেকজন লিখেছেন, কালকে আদালতে একটা লাশ পড়বে, হিন্দু ভাইদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে, ব্রিগেড মেজরের কমান্ড মেনে চলতে হবে। 30 তারিখের কর্মসূচি নিয়ে গ্রুপটিতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ দখলের ভয়ঙ্কর সব আলোচনা করার ভিডিও হাতে এসেছে আমাদের। তারা বাঙালি অস্ত্রগুলি আছে, এই অস্ত্রগুলি কোথায় আছে আমার কাছে অলরেডি খবর এসেছে। আমি নিউজ দিচ্ছি গোয়েন্দাদের মাধ্যমে, তারা বলেছে 5000-এর বেশি তারা অস্ত্র আছে, M60 রাইফেল, সাইবার রাইফেল আছে, 47 রাইফেল আছে, তাদের কাছে অত্যাধুনিক হটগান আছে। আলোচকদের একজন বলছিলেন, সাবেক এবং বর্তমান পুলিশের সমন্বয়ে 1700 অস্ত্রধারী গ্যারিলা প্রস্তুত করা হয়েছে 30 নভেম্বরের জন্য। আমরা ইতিমধ্যে কথা বলেছি, পুলিশ পাওয়ার কথা বলছি, পুলিশের অনেক উদ্যোগ ব্যাপারটা প্রত্যেকটা থেকে শুরু করে পুলিশ পাওয়ার তারা এসে এসেছেন, ওনারা আমার সাথে কথা বলে আমাদের যোগাযোগ রক্ষা করছে। ঢাকা শহরকে কিভাবে ব্লক করা হবে সেই পরিকল্পনাও করা হচ্ছে এসব জুম মিটিংগুলোতে। আমাদের কাজের আব্দুল্লাহপুর, আব্দুল্লাহপুর, আশুলিয়া, টঙ্গীর আছে, আরো উত্তরা, ওইটা একটা ব্লক দিবেন, তাহলে আমরা খুব সহজেই আমাদের কাজ সফলতা পাবো। সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট 10টি বিভাগে বিভক্ত করা হয়েছে, যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সবাই দেশেই অবস্থান করছেন। এর মধ্যে গ্রুপে প্রাপ্ত জেডাই খান পান্নার নম্বরটিতে মেসেজ পাঠানো হলে মুহূর্তেই সাড়া দেন তিনি। কল করতেই গড় গড় করে সবকিছু স্বীকার করেন। জেডাই খান পান্না, জি আমি তাই। 30 তারিখ 50 থেকে 80% পুলিশ, আনসার, এমনকি সচিবালয়ের আমলারাও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করেন গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী জেডাই খান পান্না। আপনারা কি কোনো গেরিলা ইনভেশন হামলা করা যাবে? ঢাকার স্টুডেন্টরা যদি এখনো সাপোর্টার্স অর্গানাইজ হইতে নামে, এই অ্যাডমিনিস্ট্রেশনের 50% না 80% লোক নেমে আসবে, পার্টিকুলারলি পুলিশ, আনসার এবং সেক্রেটারিয়েট থেকে। পালিয়ে যাবার আগে এই ভিডিও প্রচারের সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে, তাহলে চক্রান্তকারীদের আরও পরিকল্পনার তথ্য পাওয়া যেতে পারে। ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে গ্রুপে থাকা সকলের মোবাইল নম্বর এবং চেহারা দেখে শনাক্তের পর দ্রুত গ্রেফতার করতে হবে। সূত্র জানিয়েছে, ডিজিএফআই প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে এসব দেশবিরোধী তৎপরতা। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না, যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনও দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না। অতএব সেনাবাহিনীর উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে। 5 তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক
নাকি খলনায়ক। 5 তারিখের পরেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল না করা এবং গুম খুনের সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া খুবই সন্দেহজনক। সূত্র জানিয়েছে সেনাপ্রধানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে। অতএব সেনাপ্রধানকে দ্রুত তার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে। সেনাবাহিনীর জুনিয়র এবং মধ্যম সারির অফিসার এবং সৈনিকদের সবসময় দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক। সিনিয়র অফিসারদের দেশবিরোধী আদেশ এলে সৈনিকদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে সংখ্যায় আপনাদের মতো দেশপ্রেমিকদের সংখ্যাই এখনও সেনাবাহিনীতে বেশি। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী যদি জনগণকে ডাক দেয় তাহলে এ দেশের প্রতিটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল, মিলিটারি সেক্রেটারি ফেরদৌস হাসান সেলিম এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দ্রুত সরাতে হবে। প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ সহজ করতে হবে। আসিফ নজরুলরা অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে। অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে। গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেষ্টাকে গুরুত্বের সাথে নিতে হবে। জেডাই খান পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে, মনে রাখতে হবে শত্রু আপনাদের ঘরের কোণেই। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ছুরি ধরবে। অতএব শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ হাফেজ।